আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কর্মমুখী রসায়নের ফাইনাল শর্ট ক্লাস নিয়ে। তো এই অধ্যায়টা তোমাদের রসায়ন প্রথম পত্রের মোটামুটি একদম শেষ অধ্যায় আর কি, এবং এই অধ্যায়ে খুবই সংক্ষিপ্ত একটা টপিক আছে, যেই টপিকটা যদি তোমরা পড়ো মোটামুটি একটা সৃজনশীল এখান থেকে কভার হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই অধ্যায় শুরু করার আগে এই অধ্যায় নিয়ে কয়েকটা ছোটোখাটো কথা বলবো। যাদের হচ্ছে স্ট্রং প্রিপারেশন, আর যাদের হচ্ছে উইক প্রিপারেশন, আর যাদের হচ্ছে একটা অ্যাভারেজ লেভেলের প্রিপারেশন, 3 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। এই 3 ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে তুমি কিভাবে পড়বে এবং তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট এই অধ্যায়টাকে কিভাবে গুরুত্ব দিবে সেটা নিয়ে একটা কথা বলবো আর কি। যেমন তুমি যদি একদম স্ট্রং ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই অধ্যায় তো স্কিপ করার কোনো প্রশ্নই আসে না, এই অধ্যায় অবশ্যই পড়বে। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে তোমার যদি সব অধ্যায় সম্পর্কে ভালো আইডিয়া থাকে বা ভালো প্রিপারেশন থাকে, তাহলে তোমার জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে তুমি এই অধ্যায় থেকে প্রশ্ন আনসার করবা না, সিকিউ প্রশ্ন এই অধ্যায় থেকে আনসার করবা না। কারণ এই অধ্যায় থেকে যদি আনসার করো সেক্ষেত্রে নাম্বার তোলাটা একটু কঠিন হয়ে যাবে। তুমি যতই সুন্দর করে দেখো, যতই যা কিছু করে দেখো না কেন, নাম্বার হয়তো তোলা একটু কঠিন হয়ে যেতে পারে। যদি ভিনেগার থেকে আসে তাহলে এত বেশি কঠিন হবে না, বিক্রিয়া দিলে মোটামুটি নাম্বার পাবা। তবুও এই অধ্যায় থেকে আসলে আনসার করাটা একটু অনুচিত বলে মনে করি আর কি। হ্যাঁ, এখন যদি তোমার এটা ছাড়া ব্যাকআপ অপশন না থাকে তাহলে ডেফিনেটলি এটা আনসার করবা, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এখন যাদের মিডিয়াম লেভেলের প্রিপারেশন তারা এটা থেকে আনসার করতে পারো যদি তোমার ব্যাকআপ অপশন না থাকে। আর যাদের একদম উইক প্রিপারেশন তাদের অবশ্যই এটা পড়তে হবে, কারণ এটা পড়লে ইজিলি তোমরা একটা কোয়েশ্চন 100% কমন পেয়ে যাবা। ঠিক আছে, সো এখানে মাত্র 2টা টপিক আছে, মানে বেসিক্যালি টপিক একটাই, ভিনেগার। এটাও যদি তোমরা ভালো করে পড়ো কমন পেয়ে যাবা। তবুও আমি কয়েকটা এক্সট্রা টপিক পড়াবো যাতে করে তোমার এই অধ্যায় থেকে প্রশ্ন মিস না হয় আর কি। ওকে, তো আমি এখানে শুরু করব টপিকগুলো দিয়ে, সরাসরি পড়ানো শুরু করব সিকিউ। দেন আমরা 2টা বেসিক আছে, এই 2টা বেসিক জানার পর আমরা হচ্ছে সিকিউ এমসিকিউতে যাবো আর কি। হ্যাঁ, তো চলো আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে, যেহেতু তোমাদের এখন সময় কম, তোমাদের সময় আর নষ্ট করতেছি না। সো এখানে বিভিন্ন প্রশ্ন আছে। প্রথমে বিভিন্ন সমীকরণ আমি দেখাই দিই, বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চনগুলো আসছে সেগুলোর সম্পর্কে একটু দেখাই। দেখো, যেমন এখানে দেখো আমাদের ভিনেগার থেকে, দেখো এই পুরো অংশটা হচ্ছে ভিনেগার, এই পুরো অংশটা কি ভিনেগার, এটা থেকে কি ম্যাক্সিমাম প্রশ্ন কি এটা থেকে আসছে। ঠিক আছে, এবং প্রথম দিকে প্রাকৃতিক সংরক্ষক, মানে প্রাকৃতিক সংরক্ষক না, মানে তোমার প্রিজারভেটিভস থেকে টুকটাক পড়াশোনা আসছে। প্রিজারভেটিভস মানে কি? প্রিজারভেটিভস মানে হচ্ছে তোমার যেসব সংরক্ষক আছে আর কি, খাদ্য সংরক্ষণ, যেগুলো পচনের হাত থেকে বা বিভিন্ন ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে, ওগুলোকে আমরা বলি হচ্ছে প্রিজারভেটিভস। তো এই যে প্রিজারভেটিভ সম্পর্কে একটা টপিক আছে, এটা থেকে খুবই কম প্রশ্ন আসছে, আর ম্যাক্সিমাম প্রশ্ন আসছে কোনখান থেকে বলো তো? ভিনেগার থেকে। ঠিক আছে, তো চলো ভিনেগারের 2টা পড়া আছে, এই 2টা পড়া আমরা পড়বো, দেন হচ্ছে আমরা আমাদের সিকিউ এমসিকিউতে ঢুকবো। ঠিক আছে, তো এইখানে এমসিকিউর যে ইয়েটা সেটা দেওয়া আছে। দেখো প্রতি বছর মোটামুটি একটা করে এমসিকিউ এখান থেকে আসে। দেখো, সরি, আচ্ছা এটা এমসিকিউ না, এটা হচ্ছে সৃজনশীল। ওকে, দেখো প্রতি বছর একটা করে আসে সৃজনশীল, দেখো একটাও মিস নাই। 2023 সালে প্রতিটা বোর্ডে প্রশ্ন এসেছে, এবং 2022, 2021, মানে 2021-এর পর থেকেই তো আমাদের শর্ট সিলেবাস, তাই না? 2020-এ হয়েছিল অটোপাস, আর 2021 থেকে হচ্ছে শর্ট সিলেবাস। তো 2021-এর পর থেকে একটা বোর্ডও গ্যাপ নাই, প্রতিটা বোর্ডেই একটা করে কোয়েশ্চন আসছে। তো এখানে 2-3টা টপিক আছে, 2-3টা টপিক পড়বা, একটা কোয়েশ্চন শিওরভাবে কমন পাবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দেই। প্রশ্নের দিকে আপাতত যাচ্ছি না, আমরা নোট দিয়ে শুরু করি, আমরা নোট দিয়ে পড়ানো শুরু করি। আচ্ছা, দেখো আমরা এখন পড়বো হচ্ছে ভিনেগার। হ্যাঁ, কি পড়বো বলো তো? ভিনেগার। আমরা পড়বো হচ্ছে ভিনেগার। এই ভিনেগার মানে কি? এই ভিনেগার মানে হচ্ছে, এই ভিনেগার কি? ভিনেগার কাকে বলা হয়? ভিনেগার বানান বলেছে, আচ্ছা আবার সুন্দর করে নতুন করে দেখি। আমরা পড়বো কি? ভিনেগার। ভিনেগার, আচ্ছা এই যে ভিনেগার কাকে বলা হয় একটু বলো তো? ভিনেগার বলা হয় ইথানোয়িক অ্যাসিড। প্রথমে নিবা কি? ইথানোয়িক অ্যাসিড। নিশ্চয়ই তোমরা এই জিনিসগুলো জানো, COOH, ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড যেটা, এই ইথানোয়িক অ্যাসিড তুমি আগে প্রস্তুত করবা। দেন ইথানোয়িক অ্যাসিডের যে 6 থেকে 10% যে যৌগীয় দ্রবণ, অর্থাৎ এমন একটা দ্রবণ যেখানে পানি থাকবে। ধরো এমন একটা দ্রবণ, এটা ধরো একটা দ্রবণ যেখানে তোমার 6 থেকে 10% থাকবে কি? 6 থেকে 10% থাকবে CH3COOH, মানে ইথানোয়িক অ্যাসিড। আর বাকি কত থাকে? বাকি কত থাকে? 94 থেকে কত?
90%, তাই না? বাকি 94 থেকে 90% থাকবে কি বলতো, পানি। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভিনেগার। তাহলে ভিনেগার এমন একটা দ্রবণ যেখানে কি 6 থেকে 10% তোমার ইথানোয়িক অ্যাসিডের যৌগীয় দ্রবণ থাকে, ঠিক আছে? তো 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের যৌগীয় দ্রবণ মানে কি, ওখানে হচ্ছে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড থাকবে, বাকি অংশটা পুরোটা কি থাকবে, পানি থাকবে। সো আমরা মোটামুটি ভিনেগারটা চিনলাম। এখন আসো ভিনেগার নিয়ে আরও কিছু পড়া আমরা পড়বো। ভিনেগার কীভাবে প্রস্তুত করা হয়, কী আসল বিষয়, এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? ভিনেগার কীভাবে প্রস্তুত করা হয়, কী আসল বিষয়, এই জিনিসগুলো আমরা দেখবো। তো দেখো, ভিনেগার প্রস্তুত করতে হলে তোমার কি করতে হবে, প্রথমত এই জিনিসটাকে প্রস্তুত করতে হবে, তাই না? তাহলে আমরা যদি এই জিনিসটাকে প্রস্তুত করতে পারি তাহলে বাকিটা কি, বাকিটা নর্মাল প্রসেস, ওইগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে হয়ে যাবে, ঠিক আছে? ওইগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমরা জাস্ট বিক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা যদি প্রস্তুত করে দেখাইতে পারি তাহলে আমাদের ভিনেগারের যে প্রস্তুতিটা কেমিস্ট্রি সাবজেক্টের জন্য শেষ, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। এখন আসো, আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে প্রস্তুত করব। দেখো, প্রথমত আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি বিভিন্ন জিনিস থেকে। তোমার আখ থেকে ভিনেগার প্রস্তুত করতে পারি। কি কি থেকে বলো তো? আখ থেকে প্রস্তুত করতে পারি। এরপর আমরা চিনি থেকে প্রস্তুত করতে পারি। এরপর আমরা আলু থেকে করতে পারি। আলুতে কি থাকে? স্টার্চ থাকে, আলু থেকে করতে পারি। এই জাতীয় বিভিন্ন জিনিসপত্র থেকে আমরা ভিনেগারটাকে প্রস্তুত করতে পারি। তো দেখো, যদি এগুলো থেকে আমরা প্রস্তুত করতে পারি, আমরা আগে একটা বেসিক যেই নিয়ম সেটা আগে শিখব, পরবর্তীতে আমরা প্রশ্ন কিভাবে আসতে পারে সেগুলো সব দেখাবো, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে চিনি দিয়ে শুরু করি। ঠিক আছে? চিনি কি? চিনি হচ্ছে সুক্রোজ, তাই না? চিনিতে কি থাকে? সুক্রোজ থাকে। চিনিতে থাকে কি বলতো? সুক্রোজ। আর এই সুক্রোজের সংকেত কি? সুক্রোজের সংকেত হচ্ছে, চিনিতে থাকে সুক্রোজ, সুক্রোজের সংকেত কি? সুক্রোজ। চিনিতে থাকে হচ্ছে সুক্রোজ, আর এই সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুক্রোজের সংকেত, C12H22O11। এটাকে আমরা বলি হচ্ছে সুক্রোজ। এখন তাহলে তুমি প্রথমে চিনি নিবা। চিনি নেওয়ার পরে চিনিতে কি হবে দেখো, প্রথমে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, প্রথমে তুমি চিনি নিবা, মানে ভিনেগার বানানোর জন্য প্রথমে তুমি চিনি নিবা, বা চিনি বা সুক্রোজ যাই বলি না কেন, নিবা। নেওয়ার পরে তুমি সেখানে দিবা হচ্ছে তোমার H2SO4, ঠিক আছে? এই চিনির দ্রবণে বা তুমি যে ভিনেগার তৈরি করবা, ভিনেগার তৈরি করার জন্য তোমার সর্বপ্রথম কি দিতে হবে? তোমার সর্বপ্রথম দিতে হবে H2SO4। এই H2SO4 এর কাজ কি? এই H2SO4 এর কাজ হচ্ছে অবাঞ্ছিত ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলবে, ঠিক আছে? অবাঞ্ছিত ব্যাকটেরিয়াকে কি করবে? মেরে ফেলবে, ঠিক আছে? অবাঞ্ছিত যেসব ব্যাকটেরিয়া সেগুলোকে দূর করবে, ঠিক আছে? মানে তোমার যে দ্রবণটা দিয়ে তুমি ভিনেগার বানাবা, ওইখানে যে পরিমাণ অবাঞ্ছিত ব্যাকটেরিয়া থাকে ওগুলোকে কি মেরে ফেলবে। ওই কারণে আমরা অ্যাড করবো কি ওটার সাথে? H2SO4। আমি যা বলতেছি খুব ভালো করে কান দিয়ে শোনো, এগুলো তোমরা খাতায় এভাবে লিখবা, ঠিক আছে? তাহলে H2SO4 তুমি অ্যাড করবা। এরপর তুমি যেটা অ্যাড করবা, পরবর্তী ধাপে তুমি যেটা অ্যাড করবা সেটা হচ্ছে তুমি অ্যামোনিয়াম ফসফেট, NH4 SO4 অ্যামোনিয়াম সালফেট, অথবা তুমি, আচ্ছা এটা একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটু নিচে লিখি। আচ্ছা, এরপর আমরা কি অ্যাড করব? এরপর আমরা অ্যাড করব হচ্ছে অ্যামোনিয়াম সালফেট অথবা আমার অ্যামোনিয়াম ফসফেট, NH4PO4, আর এখানে আসবে 3। এই হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেট। তাহলে আমরা কি অ্যাড করব? আমরা অ্যাড করব হচ্ছে অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যাড করব অ্যামোনিয়াম ফসফেট, ঠিক আছে? আমরা অ্যাড করব অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যাড করব আমাদের অ্যামোনিয়াম ফসফেট। আচ্ছা, অ্যাড করলাম।
তাহলে এই অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেটের কাজ কি? এদের কাজ হচ্ছে এরা ইস্টকে বৃদ্ধি করবে, ঠিক আছে? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ইস্টকে বৃদ্ধি করা, মনে রাখবা। বুঝাই দিব সব, আপাতত দেখো জিনিসগুলো সবগুলো একদম বুঝাই দিব। সবগুলো একদম বুঝাই দেবো। দেখো এই যে এদের কাজ কি, এদের কাজ হচ্ছে ইস্টকে বৃদ্ধি করা, ঠিক আছে? ইস্ট এর বৃদ্ধিতে সহায়তা করা। ইস্টের বৃদ্ধিতে সহায়তা করা। এই যে অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেট কি করবে বলতো? ইস্টের বৃদ্ধিতে সহায়তা করবে। এখন এই ইস্ট আসছে কোনখান থেকে? এই ইস্ট হচ্ছে আমরা পরবর্তী ধাপে ইস্ট যোগ করব, ঠিক আছে? পরবর্তী ধাপে আমরা কি করব? পরবর্তী ধাপে আমরা যোগ করব হচ্ছে ইস্ট। এরপরে চলবে আসল খেলা। এরপরে হবে কি বলতো? এরপরে হবে আমাদের আসল খেলা, ঠিক আছে? দেখো এরপরে কি হবে সবগুলো বুঝাই দিব, একটু জাস্ট দেখে থাকো, হালকা পাতলা বোঝার ট্রাই করো। সবগুলো একদম ডিটেলস আমি বুঝাই দিব, সমস্যা নেই। আপাতত জাস্ট একটু দেখো, আমি আগে লিখে নেই, এরপরে সব একদম ডিটেলসে বুঝাই দিব। আচ্ছা, তো আমি বলতেছি হচ্ছে এই যে প্রথমে ইস্ট যোগ করব, ইস্ট যোগ করার পরে হবে আমাদের আসল খেলা। দেখো আমাদের যে ইস্টটা আমরা যোগ করব, এই ইস্ট হচ্ছে কি? ইস্ট হচ্ছে একটা ইস্টের মধ্যে কি কি এনজাইম থাকে? ইস্টের মধ্যে দুইটা এনজাইম থাকে, বেসিক্যালি তিনটা এনজাইম থাকে, জাইমেস, ইনভার্টেস, মাউটেস। এটা তোমরা বায়োতে পড়ছো হয়তো বা। তবে এখানে হচ্ছে ইস্ট যেটা দিছো, এই ইস্ট থেকে দুইটা এনজাইম বের হবে। ওই এনজাইমগুলো এই চিনি দ্রবণের উপর ক্রিয়া করে তোমার কি করবে? পরবর্তী যে ধাপগুলো সেগুলো করবে, ঠিক আছে? তাহলে এই যে ইস্ট যেটা, ইস্ট থেকে আমাদের কি দুইটা এনজাইম বের হবে, ঠিক আছে? ইস্ট থেকে কি বের হবে বলতো? দুইটা এনজাইম বের হবে। একটা বের হবে হচ্ছে জাইমেস, একটা বের হবে জাইমেস, আরেকটা বের হবে ইনভার্টেস। আরেকটা বের হবে কি? ইনভার্টেস। একটা বের হবে জাইমেস, আরেকটা বের হবে ইনভার্টেস। এই হচ্ছে আমাদের ইস্টের কাজ। ওই এনজাইমগুলো পরবর্তীতে এই চিনি দ্রবণের উপর ক্রিয়া করবে, ঠিক আছে? আচ্ছা, বুঝো এখন। তাহলে আমাদের প্রাথমিক যে ব্যাপারটা সেটা হচ্ছে এটাতে পরবর্তীতে আমাদের বিক্রিয়াটা শুরু হবে। দেখো প্রথমত আমরা নিব হচ্ছে চিনির দ্রবণ। চিনির দ্রবণে কি থাকে বলতো? সুক্রোজ থাকে। এখন আসো ভিতরের জিনিসগুলো দেখায়। C12H22O11, এইটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুইটা জিনিস উৎপন্ন করবে। ওইটাতে আমি পরে যাচ্ছি, আগে দেখো এই জিনিসটা আমি একটু বুঝাই দিই। প্রথমত আমি নিলাম হচ্ছে চিনির দ্রবণ। চিনির দ্রবণে আমি H2SO4 যোগ করলাম। কেন করলাম? কারণ ওই চিনির দ্রবণে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া থাকতে পারে, ওগুলো আমার মারতে হবে। তো H2SO4 কি করবে? অবাঞ্ছিত ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। আচ্ছা, এরপরে আমি যোগ করব কি? অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যামোনিয়াম ফসফেট, যে কোনো একটা। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমি পরবর্তীতে কিছুক্ষণ পর যে ইস্টটা দিব, ওই ইস্টটা বৃদ্ধি পাইতে হবে। বৃদ্ধি না পাইলে এই এনজাইমগুলো বের করবে না। তো ওই ইস্টের বৃদ্ধিতে সহায়তা করবে এই অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট। এরপর আমি দিব হচ্ছে ইস্ট। এখন এই ইস্ট বাকি কাজ সবগুলো করবে। ইস্ট থেকে জাইমেস এনজাইম রিলিজ হবে এবং ইনভার্টেস এনজাইম রিলিজ হবে। ওই জাইমেস আর ইনভার্টেস পরবর্তী কাজগুলো করবে। দেখো জাইমেস আর ইনভার্টেস কি কাজ করতেছে একটু দেখো। জাইমেস আর ইনভার্টেস কি কাজ করতেছে একটু দেখো। দেখো এখানে কি? এখানে আমি সুক্রোজ নিলাম, তাই না? এটা কি? এটা সুক্রোজ। তাহলে এখানে আমার ইনভার্টেস এনজাইম কাজ করবে। ইনভার্টেস এখানে আমার কি কাজ করবে বলতো? ইনভার্টেস এনজাইম কাজ করবে। ইনভার্টেস এনজাইম কাজ করে কি প্রডিউস করবে, কি তৈরি করবে বলতো? তৈরি করবে হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাহলে C6H12O6 তোমাদের খুব পরিচিত। আরেকটা কি? C6H12O6। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লুকোজ, আর এটাকে বলতেছি হচ্ছে ফ্রুক্টোজ। এটাকে কি বলতেছি? ফ্রুক্টোজ। সংখ্যা দেখো এরা কি পরস্পরের আইসোমার। সো ওইদিকে যাচ্ছি না। তাহলে দেখো আমাদের এই যে সুক্রোজ, সেটা ইনভার্টেস এনজাইমের প্রভাবে ভেঙে যাবে, ভেঙে গিয়ে তোমার গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করবে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে মিশ্রণটা, এইটাকে বলা হয় ইনভার্ট চিনি। এটাকে কি বলা হয়? ইনভার্ট চিনি।
এটাকে বলা হয় হচ্ছে ইনভার্ট চিনি। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে মিশ্রণটা সেটাকে বলা হয় কি ইনভার্ট চিনি। সেটাকে কি বলা হয় ইনভার্ট চিনি। গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে মিশ্রণটা সেটাকে বলা হয় ইনভার্ট চিনি। একটু উপরে তুমি গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে মিশ্রণটা সেটাকে বলা হয় কি বলতো, সেটাকে বলা হয় ইনভার্ট চিনি। ওকে, সেটাকে বলা হয় ইনভার্ট চিনি। তাহলে আমাদের ইনভার্টেজ সুক্রোজটাকে ইনভার্টেজ এনজাইম ক্রিয়া করবে। ইনভার্টেজ এনজাইম ক্রিয়া করে ইনভার্টেজ এনজাইমের প্রভাবে কি তৈরি করবে, ইনভার্টেজ এনজাইমের প্রভাবে তৈরি করবে হচ্ছে আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে মিশ্রণটা সেটাকে আমরা বলি হচ্ছে ইনভার্ট চিনি। আচ্ছা, একটা ধাপ গেল। এরপরের ধাপে দেখো, এরপরের ধাপে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুইটার মিশ্রণ যেটা ইনভার্ট চিনি সেটাকে নিব 2C6H12O6। এটা তোমার জাইমেস এনজাইম। তোমাদের ইনভার্টেজ এনজাইম কয়টা, দুইটা, জাইমেস আর ইনভার্টেজ। ইনভার্টেজ ইউজ করে ফেলছি, এখন জাইমেস এনজাইম কাজ করবে। জাইমেস এই যে জাইমেস এনজাইম এটার উপর ক্রিয়া করবে, ক্রিয়া করে কি উৎপন্ন করবে, উৎপন্ন করবে হচ্ছে ইথানল CH3CH2OH। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ইথানল। এটাকে আমরা বলি হচ্ছে ইথানল। তাহলে এইটার উপর জাইমেস এনজাইম ক্রিয়া করে তৈরি করবে ইথানল। পরবর্তীতে তাহলে ইস্টের মোটামুটি কাজ শেষ। এরপরে আরেকটা ব্যাকটেরিয়া বা আরেকটা ব্যাকটেরিয়া বলতে পারো, আরেকটা ব্যাকটেরিয়া কাজ করবে, ওইটার নাম হচ্ছে তোমার অ্যাসিটোব্যাক্টর। ঠিক আছে, দেখো আমরা এই যে ইথানল নিলাম, নর্মালি আমরা কি জানি, আমরা জানি হচ্ছে অ্যালকোহলকে যখন আমরা জারিত করব আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে অ্যাসিড, তাই না? তাহলে এই অ্যালকোহলকে আমরা এখন কি করব বলতো, এখন আমরা করব হচ্ছে জারিত করব। ঠিক আছে, তাহলে জারিত করলে আমার কি লাগবে, আমার জায়মান অক্সিজেন যুক্ত করব এর সাথে, জায়মান অক্সিজেন দ্বারা জারিত করব। এখন এই জায়মান অক্সিজেনটাকে মানে জায়মান অক্সিজেন দ্বারা জারিত হইতে কে সাহায্য করবে, সাহায্য করবে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটোব্যাক্টর, ঠিক আছে, কিংবা মাইকোডার্মা অ্যাসিটি। অনেক জায়গায় দেখবা কি মাইকোডার্মা অ্যাসিটি, কিংবা হচ্ছে মাইকোডার্মা অ্যাসিটি। মাইকোডার্মা অ্যাসিটি। ওকে, তাহলে অ্যাসিটোব্যাক্টর বা মাইকোডার্মা অ্যাসিটির মাধ্যমে এই ইথানলটা জারিত হবে। জারিত হয়ে আমাদের কি তৈরি করবে বলতো, তৈরি করবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH। বাস, ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলছে, বাস তোমার কাজ শেষ। ইথানোয়িক অ্যাসিড তৈরি করছো মানে কি, তোমার ভিনেগারও তৈরি হয়ে গেছে। এখন এটার সাথে পানি কীভাবে মিশাবা সেটা তোমার ওই যে ফ্যাক্টরি মালিক জানবে, ওইটা তোমার জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে এগুলোও তোমার এভাবে দেওয়ার দরকার নাই, এগুলো জাস্ট বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখছি। এগুলো মানে তোমরা বর্ণনা আকারে দিবা। ঠিক আছে, বেসিক্যালি তোমরা খাতায় অ্যাড করবা এই তিনটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, এই তিনটা বিক্রিয়া অ্যাড করবা। আর এখানে যেগুলো লিখে দিছি এবং যেগুলো বলছি এই অনুযায়ী ব্যাখ্যাটা দেখে, মানে তোমাদের বাসায় থাকা যে টেস্ট পেপার বা আমাদের ডিজিটাল টেস্ট পেপার থেকে একটু দেখে সংযোজন বিয়োজন করে সুন্দর করে এই ব্যাখ্যাটা এই অনুযায়ী লিখে দিবা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ভিনেগারের তৈরির যে প্রসিডিওরটা সেটা। ঠিক আছে, এখন আসো আমি আরেকবার ছোট একটা রিভিউ করি। সেটা হচ্ছে আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি কিসের থেকে, আমরা আখ থেকে তৈরি করতে পারি, চিনি থেকে তৈরি করতে পারি, আলু থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, কারণ এগুলোতে কি থাকে, এগুলোতে থাকে সুক্রোজ। ও হ্যাঁ, আমরা খেজুর থেকেও তৈরি করতে পারি, খেজুর, আমরা খেজুর থেকেও তৈরি করতে পারি। ঠিক আছে, কারণ কি, কারণ এগুলোতে কি থাকে, এগুলোতে থাকে হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, আচ্ছা, আলুতে থাকে স্টার্চ, স্টার্চ থেকে আবার সুক্রোজ বানানো যায়, সেটা ভিন্ন বিষয়। তো ওই হিসেবে আমরা আলু থেকেও কি করতে পারি, তৈরি করতে পারি। ওকে, তাহলে সুক্রোজ, এই সুক্রোজকে আমরা কি করব, আমরা H2SO4 বা যেই দ্রবণটা নিব, সুক্রোজ না অ্যাকচুয়ালি, যেই দ্রবণটা নিব আমরা, আখের দ্রবণ, চিনির দ্রবণ, আলুর দ্রবণ কিংবা খেজুরের দ্রবণ, যেই দ্রবণই নেই না কেন, ওটাকে আমরা H2SO4
যুক্ত করব এটার সাথে। H2SO4 কেন যুক্ত করব? কারণ H2SO4 একটা অ্যাসিড কি করবে, ওইখানে যে অবাঞ্ছিত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে কি করে দিবে, ধ্বংস করে দিবে। তাহলে আমরা পরবর্তীতে একটা ব্যাকটেরিয়া মুক্ত একটা দ্রবণ পাবো। হ্যাঁ, পরবর্তীতে আমাদের এই যে ইস্ট ব্যাকটেরিয়া কি ভালোভাবে কাজ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করা। আমি একটু পরে ইস্ট অ্যাড করব। ইস্টের যে বৃদ্ধি সেটাকে সহায়তা করবে হচ্ছে এরা। এরপর আমি অ্যাড করলাম ইস্ট। ইস্ট থেকে কি হবে? ইস্ট থেকে দুইটা এনজাইম বের হবে। এই এনজাইমগুলো আমার মূল কাজটা করবে। ঠিক আছে, কি কাজ করবে? কাজটা করবে হচ্ছে আমাদের যেই সুক্রোজটাকে ভেঙে ইনভার্ট চিনিতে রূপান্তরিত করবে কে? ইনভার্টেস এনজাইম। ওকে, এরপর এই যে আমাদের ইনভার্ট চিনি ওটাকে কি করব? জাইমেস এনজাইমের প্রভাবে কি তৈরি করবে? ইথানল তৈরি করবে। ইথানলকে নর্মালি আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে কি পাই? আমরা অ্যাসিড পাই। তাহলে ইথানলকেও জারিত করতে হবে। এখন এখানে জারিত করার জন্য সহায়তা করবে অ্যাসিটোব্যাক্টর বা মাইকোডার্মা অ্যাসিটি। তো ওইটার মাধ্যমে জারিত করে আমরা কি পাবো? ইথানোয়িক অ্যাসিড পাবো। সো এই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড পাইছি মানে ভিনেগার পাওয়া গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অবস্থা। এই তিনটা বিক্রিয়া দিবা আর এই অনুযায়ী একটা ব্যাখ্যা লিখে দিবা, তুমি 3-3 পেয়ে যাবা। ঠিক আছে, সচরাচর গ নাম্বারে আসে এটা। সো 3-3 পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের ভিনেগারের যে ব্যাপারটা সেটা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। আসো, প্রথমে আমরা ভিনেগার নেই। ধরো ভিনেগার কি? ভিনেগার হচ্ছে CH3COOH, এটা হচ্ছে আমাদের ভিনেগার, তাই না? তাহলে এখানে লিখে দেই খাদ্য সংরক্ষণ কৌশল। ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। দেখো, আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড নিব। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড মানে কি? ভিনেগার। তাহলে এই যে ভিনেগার সে কিভাবে খাদ্য সংরক্ষণ করবে দেখো একটু। সে প্রথমে তোমার ভিনেগার যেহেতু সে একটা অ্যাসিড, সে কি করবে বলতো? সে যৌগীয় দ্রবণে কি প্রদান করবে বলতো? সে H+ আয়ন বা প্রোটন দান করবে, তাই না? সাথে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3COO-। আচ্ছা, তাহলে এটা আমরা সবাই জানি, সে যৌগীয় দ্রবণে এই জিনিসটা উৎপন্ন করবে। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তোমার এই যে কোনো একটা জীবিত ব্যাকটেরিয়া, ধরো কোনো একটা কি জীবিত ব্যাকটেরিয়া, সে যখন এই H+ সংস্পর্শে আসবে, H+ সংস্পর্শে যখন আসবে তখন সে হয়ে যাবে কি? তার উইকেট পড়ে যাবে। ঠিক আছে, উইকেটের পতন হবে। তাহলে সে হয়ে যাবে মৃত ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো এই দুইটা বিক্রিয়া খাতায় লিখবা ফুল মার্ক। এই দুইটা বিক্রিয়া খাতায় লিখবা ফুল মার্ক। ওকে, তো আরেকটা জিনিস এখানে ব্যাখ্যা দিবা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভিনেগার খাদ্যে অম্লীয় পরিবেশ তৈরি করে। খাদ্যে অম্লীয় পরিবেশ তৈরি করে ব্যাকটেরিয়ার বসবাস অনুপযোগী করে দেয়, তৈরি করে। ফলে ব্যাকটেরিয়া কি করতে পারে না? ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। তাহলে এই দুইটা জিনিসকে একটু ডিটেলসে করে লিখবা, তাহলে তোমার মার্ক পেয়ে যাওয়া। ঠিক আছে, প্রথম কথা সেটা হচ্ছে আমাদের ভিনেগার খাদ্যে হচ্ছে অম্লীয় পরিবেশ তৈরি করে। ঠিক আছে, খাদ্যে কি তৈরি করে? অম্লীয় পরিবেশ তৈরি করে। ঠিক আছে, তো অম্লীয় পরিবেশ কি? ব্যাকটেরিয়ার বসবাসের অনুপযোগী, মানে এমন একটা পরিবেশ তৈরি করে দেয় যেটা কি ব্যাকটেরিয়ার বসবাসের অনুপযোগী। এটা একটা
আরেকটা বিষয় হচ্ছে তোমার এই যে ভিনেগার নরমাল একই, যদিও একই জিনিস বাট দুইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে আর কি। তাহলে এই যে ভিনেগার প্রোটন দান করে, এই প্রোটনটা যখন জীবিত ব্যাকটেরিয়াকে কি করে ফেলে, মৃত ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করে ফেলে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে কি মেরে ফেলে। সো এই দুইটা প্রসিডিউর বা এই দুইটা মেকানিজমে হচ্ছে আমাদের ভিনেগারটা কাজ করে, ঠিক আছে। সো এইটা এখন তোমার কাজ কি, তোমার বাসায় থাকা যে টেস্ট পেপার সেটা খুলে একটু ব্যাখ্যাটা দেখবা, একটু চোখ বোগাবা, বাকি তো কাজ এখানে আমি করে দিছি, ঠিক আছে, বুঝাই দিছি বাকিটা। সো এটা হচ্ছে ব্যাপার। এই প্রসিডিউরে কি করে, আমাদের ভিনেগারটা যে খাদ্য সংরক্ষণ যেটা সেই কাজটা করে, ঠিক আছে, খাদ্য সংরক্ষণটা করে। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের ভিনেগার থেকে দুইটা টপিকই পরীক্ষায় আসে, একটা হচ্ছে ভিনেগার তৈরি করো, আর একটা হচ্ছে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে সেটা ব্যাখ্যা করো। তাহলে দুইটা জিনিসই আমরা শিখে ফেললাম। এখন আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে কাজ করে, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে কাজ করে, অথবা আমরা বলতে পারি তেল ও চর্বিজাত খাদ্য সংরক্ষণ। আমাদের তেল ও চর্বি জাতীয় যেসব খাদ্য আছে সেগুলোকে সংরক্ষণ করে কে, এই অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। আমাদের তেল ও চর্বি জাতীয় খাদ্যকে কে সংরক্ষণ করে বলতো, সংরক্ষণ করে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন তেল ও চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণ করে কিভাবে সেটা আমরা একটু দেখব। অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে তেল ও চর্বি জাতীয় খাদ্যটা সংরক্ষণ করে, ঠিক আছে। তো এইটা জানার আগে আমাদের প্রথমে কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে LH, এটাকে আমরা বলি হচ্ছে লিপিড অণু। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে AHটা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এটাকে বলা হয় লিপিড ফ্রি রেডিক্যাল। যে লিপিড ফ্রি রেডিক্যাল, ওকে। এই তিনটা জিনিস আমরা আগে চিনলাম, দেন আমরা বিক্রিয়াতে ঢুকবো। দেখো, এই লিপিড ফ্রি রেডিক্যাল যেটা, এটাই হচ্ছে খাদ্য পচন ঘটায়। এটাই কি করে, পচন ঘটায়, ঠিক আছে। এই লিপিড ফ্রি রেডিক্যালটা কি করবে, খাদ্যের পচন ঘটাবে। তাহলে আমার যে লিপিড অণু বা চর্বিতে কি থাকে, নর্মালি তেল বা চর্বিতে কি থাকে, লিপিড থাকে, এটা তো আমরা জানি, তাই না। তেল বা চর্বিতে কি থাকে, লিপিড থাকে। তাহলে এই যে লিপিড যদি লিপিড অণুটা ভেঙে গিয়ে যদি লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, তাহলে কি হবে, ওই খাবারটা নষ্ট হয়ে যাবে, কারণ লিপিড অণুটা কি করে, খাবারকে নষ্ট করে। আচ্ছা, এখন আসো আমরা দেখি যে লিপিড অণু ভেঙে গিয়ে কিভাবে লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করে। প্রথম ধাপে আমরা দেখব কিভাবে লিপিড ফ্রি রেডিক্যালটা তৈরি হয়। দ্বিতীয় ধাপে আমরা দেখব লিপিড ফ্রি রেডিক্যালটাকে কিভাবে অ্যান্টিঅক্সিডেন্ট শুষে নেবে, ঠিক আছে। দ্বিতীয় ধাপে আমরা এটা দেখব। প্রথম ধাপ দেখো, ধাপ এক। তোমরা আবার পরীক্ষায় এরকম ধাপ দিয়ে লিখিও না, আমি জাস্ট বোঝার সুবিধার্থে লিখতেছি। তাহলে প্রথম ধাপে আমাদের যে লিপিড অণুটা, এটা কি হবে, এটা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হবে। বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে আমার তৈরি করবে লিপিড ফ্রি রেডিক্যাল এবং তৈরি করবে HOO। এরপর আমাদের এই যে লিপিড ফ্রি রেডিক্যাল রেডিক্যালটা তৈরি হয়েছে, এটা পরবর্তীতে আরও বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হবে। এই লিপিড ফ্রি রেডিক্যালটা কি আবারও বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হবে। লিপিড ফ্রি রেডিক্যাল, দেখো লিপিড অণুটা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে লিপিড ফ্রি রেডিক্যাল কিন্তু তৈরি করে ফেলছে। পরবর্তীতে আবারও এই যেটা লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করছে, এরা তো অলরেডি নষ্ট করবে আরও কিছু লিপিড ফ্রি রেডিক্যাল কি হবে, তোমার অক্সিজেন দ্বারা জারিত হয়ে আবারও কি লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করবে। দেখো, এটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে তৈরি করবে হচ্ছে আমাদের পারঅক্সোলিপিড। দেখো, আমাদের তৈরি করবে হচ্ছে পারঅক্সোলিপিড।
পারঅক্সোলিপিড। এখন পারঅক্সোলিপিডটা কি করতেছে দেখো, পারঅক্সোলিপিড যেটা করবে সেটা হচ্ছে পারঅক্সোলিপিডটা নতুন একটা লিপিড অণুর সাথে বিক্রিয়া করবে, নতুন একটা লিপিড অণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে দেখো, নতুন একটা লিপিড অণু নিলাম, এদের মধ্যে কি দুইটা ফ্রি রেডিক্যাল আছে, তাহলে নতুন একটা লিপিড অণুর সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে LOH লিপিড ফ্রি রেডিক্যাল। এই নতুন একটা লিপিড অণুর সাথে যুক্ত হয়ে এই Hটা আসছে এখানে, আর এখানে যে লিপিড ফ্রি রেডিক্যাল সেটা কি হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার। এরপর দেখো এইখানে যেটা উৎপন্ন হয়েছে এটা কি করতেছে দেখো, পরবর্তীতে এটা যা করতেছে তাহলে এটা আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে লিপিড ফ্রি রেডিক্যাল, সাথে তৈরি করবে হাইড্রোজেন পারঅক্সাইড ফ্রি রেডিক্যাল। আচ্ছা, সো এই চারটা ধাপে দেখো আমাদের মজার জিনিস দেখো, এই চারটা ধাপে আমাদের এই যে লিপিড ফ্রি রেডিক্যাল যেটা সেটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আমাদের লিপিড ফ্রি রেডিক্যালটা কি উৎপন্ন হচ্ছে, এই চারটা ধাপে লিপিড যে ফ্রি রেডিক্যালটা সেটা উৎপন্ন হচ্ছে দেখো, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে লিপিড ফ্রি রেডিক্যাল উৎপন্ন হওয়া, লিপিড ফ্রি রেডিক্যাল প্রস্তুতি বলতে পারি, ঠিক আছে। প্রস্তুতি সুন্দর হয় না, সুন্দর হয় যে মুক্তি। তাহলে দেখো লিপিড অণু অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে, ওই লিপিড ফ্রি রেডিক্যাল আবার অক্সিজেনের সাথে জারিত হয়ে আবার কি তৈরি করতেছে, পারঅক্সোলিপিড তৈরি করতেছে, পারঅক্সোলিপিড আবার লিপিড নতুন একটা লিপিড অণুর সাথে যুক্ত হয়ে আবার লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে, ওই সাথে একটা বাই প্রোডাক্ট উৎপন্ন করতেছে, এই বাই প্রোডাক্ট থেকে আবার কি লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। তাহলে এইভাবে আমাদের লিপিড ফ্রি রেডিক্যালটা তৈরি হচ্ছে। তাহলে লিপিড ফ্রি রেডিক্যালগুলো কী করবে, খাদ্যকে পচন ঘটাবে। তাহলে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা এই লিপিড ফ্রি রেডিক্যালগুলোকে শোষণ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আসো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ, তাহলে এবার আসো অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা শোষণ। অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা তুমি কিভাবে লিপিড ফ্রি রেডিক্যালগুলোকে শোষণ করবা দেখো। দেখো প্রথমত একটা লিপিড ফ্রি রেডিক্যাল নাও, লিপিড ফ্রি রেডিক্যাল নিলা, তার সাথে একটা অ্যান্টিঅক্সিডেন্ট দাও AH, এদের মধ্যে কি থাকবে, দুইটা ফ্রি রেডিক্যাল থাকবে। তাহলে আমার যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমার এই যে অ্যান্টিঅক্সিডেন্টের H যেটা সেটা চলে আসবে এখানে, আর এটা মুক্ত হয়ে যাবে। তাহলে আমার উৎপন্ন হবে লিপিড অণু সাথে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। তাহলে দেখো আমার ওই যে যেটা লিপিড অণু ভেঙে গিয়ে লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করছিল ওইটা আবার কি রিপেয়ার হয়ে লিপিড অণু গঠন করছে, সাথে তৈরি করছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল। এইটা আবার দেখো এটা আবার একটা স্থায়ী যৌগ, এটা কি, এটা আবার অধিক স্থায়ী, ঠিক আছে। এটা আবার কি, এটা অধিক স্থায়ী, সহজে ভাঙে না, অধিক স্থায়ী। তাহলে এটা অধিক স্থায়ী, সহজে ভাঙে না, এবং এটা আবার খাবারেরও ক্ষতি করে না। তাহলে দেখো আমাদের যে বিষয়টা আমরা এখন দেখলাম সেটা হচ্ছে আমাদের লিপিড অণু সেটা বায়োরক্সিন দ্বারা জারিত হয়ে লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করে, আর এই লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি হওয়া মানে কি, খাদ্যের পচন ঘটানো। তাহলে আমার এই লিপিড ফ্রি রেডিক্যালটা কী করতে হবে, শোষণ করতে হবে। তাহলে কিভাবে লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি হয় তার চারটা প্রসিডিওর দেখালাম। তো পরবর্তীতে দেখা গেলাম কি অ্যান্টিঅক্সিডেন্ট আমার লিপিড ফ্রি রেডিক্যালটাকে কীভাবে শোষণ করে সেটা। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট আমার কি লিপিড ফ্রি রেডিক্যালটাকে শোষণ করে তোমার আবার ওই যে লিপিড অণু হিসেবে লিপিড অণু উৎপন্ন করে, আর সাথে উৎপন্ন করে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল, যেটা কি, যেটা অধিক স্থায়ী, এটা আবার ক্ষতিকর না, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের যে লিপিড বা চর্বি বা লিপিড বা তেল জাতীয় যেসব খাদ্য সেগুলো কি অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা সংরক্ষণ করা হয়, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা কি করা হয়, সংরক্ষণ
করা হয়, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা সংরক্ষণ করা হয়। সো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায়ে যদি সৃজনশীল আসে তাহলে এই কয়েকটা জিনিস থেকে আসবে। আরেকটা জিনিস থেকে আসতে পারে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়, কিউরিং পদ্ধতি, সেটা আসতে পারে। সেটা আসলে তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে সেটা তোমরা স্কিপ করবা, কারণ এটাতে নাম্বার তো একটু কঠিন হয়ে যাবে। আর যাদের প্রিপারেশন একটু কম তারা আনসার করতে পারো, ব্যাকআপ অপশন না থাকে সেটা ভিন্ন বিষয়। সো ওইটা আমি দেখাবো, সমস্যা নেই। আশা করি তোমরা এই দুইটা টপিক খুব ভালোভাবে বুঝতে পারছো। একটা হচ্ছে ভিনেগার তৈরি শিখছি, ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ সেটাও শিখছি, এবং লিপিড অণু তেল বা চর্বি জাতীয় যেসব খাবার সেগুলোকে কীভাবে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে কি করব তোমার সংরক্ষণ করব সেটাও শিখলাম, ঠিক আছে। তো চলো, মোটামুটি আমাদের যা যা জ্ঞান অর্জন করা দরকার সব কিছুই আমরা অর্জন করে ফেললাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রশ্নে ঢুকে যাব আমরা, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন, আগে একটা প্রশ্ন ছিল ওইটা আপাতত দেখতেছি না, আগে এটা দেখি দেন আমরা যাব। প্রথম প্রশ্ন বলা হচ্ছে খেজুরের রস, খেজুরের রস থেকে খাদ্য সংরক্ষক তৈরির যে প্রসিডিউর সেটা, ঠিক আছে। তাহলে আমরা জানি খেজুরের রসে কি থাকে, খেজুরের রসে থাকে হচ্ছে সুক্রোজ, আখের রসেও কি থাকে, সুক্রোজ থাকে। এই সুক্রোজ থেকে আমরা ইজিলি ভিনেগার তৈরি করতে পারি, ঠিক আছে। আমরা ইজিলি কি তৈরি করতে পারি, ভিনেগার তৈরি করতে পারি, ঠিক আছে। ভিনেগার রান্না করার যে প্রসিডিউরটা সেটা সুন্দর করে এখানে দিয়ে দিবা, ঠিক আছে। মূল জিনিস আমি দেখাই দিলাম, বাকি সব এখান থেকে তুলে দিবা, বাকি সব তোমাদের টেস্ট পেপার দেখে ব্যাখ্যাটা একটু দেখাই দিবা, কাজ শেষ, ঠিক আছে। সো এটা আমরা পারবো আশা করি। এরপর দেখো, আচ্ছা এটা দরকার নাই। এরপর দেখো সুক্রোজ খাদ্য সংরক্ষক 1, সুক্রোজ থেকে খাদ্য সংরক্ষক 1। এরপর চর্বিযুক্ত খাদ্য, আচ্ছা আমাদের প্রশ্নে কি বলছে, ঘ নাম্বার প্রশ্নে ওই যেটা আগে করছি সেটাই। ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে খাদ্য সংরক্ষণে উদ্দীপকের সংরক্ষক দুটির ভূমিকা তুলনা করো। আচ্ছা তাহলে বলা হচ্ছে সুক্রোজ খাদ্য সংরক্ষক 1, তাহলে 1 নাম্বার খাদ্য সংরক্ষক, এখানে যেটা 1 নাম্বার খাদ্য সংরক্ষক সেটা হচ্ছে আমাদের ভিনেগার, তাই না, সেটা হচ্ছে আমাদের ভিনেগার। এরপর আমাদের চর্বিযুক্ত খাদ্যের সাথে বলা হচ্ছে আরেকটা 2 নাম্বার খাদ্য সংরক্ষক অ্যাড করা হয়। অ্যাড করার ফলে জারণ প্রক্রিয়াকে রোধ করে দেয়, রোধ করে কি খাদ্যকে সংরক্ষণ করে বা সংরক্ষিত খাদ্য আমাদেরকে দেয়, ঠিক আছে। তাহলে এখানে 2 নাম্বার আরেকটা কি খাদ্য সংরক্ষক আছে। এই 2 নাম্বার খাদ্য সংরক্ষকটার নাম কি বলতো, সেটার নাম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা একটু আগে দেখলাম, তাই না, চর্বি জাতীয় খাদ্যের জন্য কি ব্যবহার করি আমরা, অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করি, অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে তোমাদের কাজ শেষ, আশা করি তোমরা বুঝে গেছো অলরেডি কি করতে হবে। জাস্ট এখানে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল এবং হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য সংরক্ষণ কৌশল দুইটাই আলাদাভাবে ব্যাখ্যা করবা, তোমরা 4-এ 4 পেয়ে যাবা, ঠিক আছে। খাদ্য সংরক্ষণ কৌশল, সো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই প্রশ্নটাও আমাদের মোটামুটি হইল। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, এটা একটু না বললেই নয়। দেখো এখানে বলা আছে জারণ প্রক্রিয়া রোধকরণ। ওই যে আমাদের জারণের মাধ্যমে ফ্রি রেডিকেল তৈরি হয়, তাহলে জারণ প্রক্রিয়া রোধ করে আমাদের ফ্রি রেডিকেলটাকে কী করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে বা শোষণ করতেছে, বা তোমার যে ফ্রি রেডিকেলটা তৈরি হচ্ছে সেটা ফার্দার আবার জারণ করে কি আবার নতুন করে ফ্রি রেডিকেল তৈরি করতেছে। এখন ওই ফ্রি রেডিকেলটাকে যদি শোষণ করে ফেলে তাহলে ওই ফ্রি রেডিকেল পরবর্তীতে কী করতে পারবে না, আর জারণ করতে পারবে না। তাহলে এই জন্য এটাকে আমরা জারণ প্রক্রিয়া রোধকরণ বলতেছি, ওকে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বি দ্রব্যটি একটি উৎকৃষ্ট খাদ্য প্রেজারভেটিভ হলেও দুধ সংরক্ষণে এটি ব্যবহার করা যায় না, ঠিক আছে। তাহলে বি হচ্ছে আমাদের ভিনেগারের যে কৌশলটা সেটা আগে দিয়ে দিবা। এখানে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ভিনেগারের কৌশল, ভিনেগার এর কৌশলটা আগে দিয়ে দিবা, তাহলে ভিনেগারের মাধ্যমে আমরা কি খাবার সংরক্ষণ করতে পারি, যে কোনো ধরনের খাবার সংরক্ষণ করতে পারি। কিন্তু প্রথম ধাপে এটা দিবা, ধাপ 1 এটা দিবা। এরপর 2 নম্বরে যেটা দিবা সেটা হচ্ছে এটা দুধ সংরক্ষণ করা যায় না। এটা দিয়ে কি করা যায় না, এটা দিয়ে দুধ সংরক্ষণ করা যায় না।
দুধ সংরক্ষণ করা যায় না। ঠিক আছে, এটা দিয়ে কি করা যায় না বলতো? দুধ সংরক্ষণ করা যায় না। কেন বলতো? কারণ ভিনেগারটা একটা অ্যাসিডিক। ঠিক আছে, ভিনেগারটা হচ্ছে অ্যাসিড, তাই না? ইথানোয়িক অ্যাসিড, এটা কি অ্যাসিডিক। তো এইটা কি করে? অ্যাসিডিক, এটা যেহেতু অ্যাসিডিক, সে কি করে? সে তোমার দুধকে জমিয়ে দেয় বা ছানা তৈরি করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা ভিনেগার দিয়ে কি করতে পারবো না? দুধকে সংরক্ষণ করতে পারবো না। প্রথমে এই প্রশ্নের উত্তরের জন্য প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে ভিনেগারের কৌশলটা আগে দিবা। এরপর যেটা করবা সেটা হচ্ছে ওকে কি করা যায় না, দুধ সংরক্ষণে ব্যবহার করা যায় না, কারণ ভিনেগার যেহেতু অ্যাসিডিক, সে কী করে? সে হচ্ছে দুধকে ফাটিয়ে দেয় বা জমিয়ে দেয়, যাই বলি না কেন, তাহলে এর মাধ্যমে ছানা তৈরি করে ফেলে। ঠিক আছে, এই জন্য আমরা ভিনেগারের সাথে দুধ ইউজ করতে পারবো না। এরপর এক্স একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে আরেকটা কথা, তোমরা যদি ভিনেগার কেন দুধ সংরক্ষণে ব্যবহার করা যায় না শুধু যদি এই ব্যাখ্যাটা দাও, তাহলে তোমরা এখানে পাবা 2 মার্ক, শুধু 2 মার্ক পাবা। ঠিক আছে, সো তোমার কি করতে হবে? তোমার ভিনেগারের কৌশলটাও ব্যাখ্যা করতে হবে, তাহলে তোমার ফুল মার্ক দিবে। ওকে, না হয় তুমি ফুল মার্ক পাবা না। আর এই অধ্যায় থেকে পারতপক্ষে এইসব ছোটোখাটো প্রশ্নের আনসার সহজে না করার ট্রাই করবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো, এক্স একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ব্যাখ্যা করতে বলা হয়েছে। এক্স একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, তাহলে এখানে এক্সটা কি সেটা আমরা একটু দেখি। আমাদের এখানে বলা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে আছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যেহেতু এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, তাহলে আমরা পাবো লবণ এবং পানি। তাহলে NaCl, এটা ছোট বাচ্চারাও জানে, এটা আর বুঝাই দেওয়ার কিছু নাই। সাথে পাবো হচ্ছে পানি। তাহলে এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স, যেটা কিনা একটা কি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ। তাহলে আমরা লবণের মাধ্যমে কি করতে পারি? খাদ্য সংরক্ষণ করতে পারি। পদ্ধতিটার নাম হচ্ছে কিউরিং। এই প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, পারতপক্ষে আনসার না করার চেষ্টা করবা, কারণ এই প্রশ্ন থেকে মার্ক তোলা অনেকটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে কোনো বিক্রিয়াও নাই, কোনো কিছু নাই, সবই হচ্ছে ব্যাখ্যা। তাহলে লবণের মাধ্যমে আমরা কি করি? কিউরিং পদ্ধতিতে লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ করি। তাহলে কিউরিং পদ্ধতির নামটা মনে রাখতে হবে, কিউরিং। তাহলে লবণ দ্বারা কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়? প্রসেসটা হচ্ছে অনেকটা এরকম। সেটা হচ্ছে লবণটা কি করে? লবণটা অতিরিক্ত পানি শুষে নেয়, অতিরিক্ত পানি শুষে নেই। ঠিক আছে, খাবার থেকে অতিরিক্ত পানিটা লবণ শুষে নেয়। যদি অতিরিক্ত পানিটা শুষে নেয় তাহলে কি হবে? তাহলে ব্যাকটেরিয়া কি করে না, বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকতে পারে না। কারণ ব্যাকটেরিয়া ওর বেঁচে থাকতে পানি দরকার বা আর্দ্র পরিবেশ দরকার, যে পরিবেশটা শুষে নেয় কে? লবণ। তাহলে তুমি একটা খাবারের সাথে যখন লবণ দিবা, লবণ কি করবে? ওই খাবার থেকে অতিরিক্ত যে পানি সেটাকে শুষে বের করে দিবে। বের করে দিয়ে ওই খাবারটার মধ্যে যেটা আর্দ্র পরিবেশ, ব্যাকটেরিয়া বংশবিস্তারের যে উপযোগী পরিবেশ, সেই উপযোগী পরিবেশটাকে নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার মাধ্যমে তোমার কি করে? ব্যাকটেরিয়াকে আর বেঁচে থাকার পরিবেশটা দেয় না। সহজে ব্যাকটেরিয়া কি ওই মানে অনার্দ্র পরিবেশে বেঁচে থাকতে পারে না। এভাবে ব্যাকটেরিয়াটা মরে যায় এবং খাবারটা কি হয়? সংরক্ষণ হয়। তো মূল জিনিসটা আমি এখানে পড়াই দিলাম, বাকিটা তোমরা একটু আমাদের ডিজিটাল টেস্ট পেপার থেকে দেখতে পারো, কিংবা তোমার বাসায় থাকা যে টেস্ট পেপার সেখান থেকে একটু ব্যাখ্যাটা দেখে নিবা, অথবা বই থেকে হালকা ব্যাখ্যাটা একটু করে দেখে নিবা, যাতে করে বানিয়ে দেখতে পারো, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, পারতপক্ষে এই আনসার তোমরা প্রশ্নে করবা না। ঠিক আছে, যদি ব্যাকআপ অপশন থাকে অবশ্যই ব্যাকআপ অপশন দেখাবা, কারণ এগুলো থেকে নাম্বার তোলা একটু কঠিন। এরপর খাদ্যের স্থায়িত্ব বৃদ্ধিতে 1 ও 2 নং রাসায়নিক উপাদান একই কৌশল অনুসরণ করবে কিনা ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই কৌশল অনুসরণ করবে কিনা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওকে, সো এটা আমরা অলরেডি দেখে ফেলছি সব। আমরা এই জিনিসটা অলরেডি দেখে ফেলছি, তোমরা নিশ্চয়ই জানো এই জিনিসটা। এটা অলরেডি আমি দেখাই ফেলছি। এখানে দেখো
প্রথমত 1 নং যে যৌগটা সেটাতে দেওয়া আছে ভিনেগার, তাই না? ভিনেগার, যেহেতু ইথানোয়িক অ্যাসিডের 8% যৌগীয় দ্রবণ বলা হয়েছে। আচ্ছা, আমাদের 6 থেকে 10%-এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে ভিনেগার, আর 2 নাম্বারটা হচ্ছে তোমরা অলরেডি পড়ছো বাট তোমাদের কাছে একটু আননোন, BHA। এটাকে আমরা বলি হচ্ছে, এটা একটা কি, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা একটা কি, অ্যান্টিঅক্সিডেন্ট। এটা একটা কি, অ্যান্টিঅক্সিডেন্ট। এটা একটা কি, অ্যান্টিঅক্সিডেন্ট, BHA। এরপর হচ্ছে BHT, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এরপর হচ্ছে বিটা ক্যারোটিন, মনে রাখবা, এগুলো MCQতে আসে অনেক সময়, বিটা ক্যারোটিন। তাহলে BHA, BHT, বিটা ক্যারোটিন, এগুলোকে আমরা বলি কি, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা লিপিড অনুশোষণের যে ব্যাপারটা, এই দুইটাই তোমরা অলরেডি পড়ে ফেলছো। এই দুইটার যে কৌশলগুলো সেগুলো ব্যাখ্যা করবা, তাহলে হয়ে যাচ্ছে। কৌশলগুলো ব্যাখ্যা করে দিবা, তাহলে তোমাদের কাজ শেষ। তাহলে ভিনেগারের কৌশল এবং আমাদের চর্বি ও লিপিড জাতীয় যেসব খাদ্য সেগুলোকে আমরা সংরক্ষণ করি কি দিয়ে, অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে। আর অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে অনেক জনপ্রিয় একটা অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে BHA, ঠিক আছে? সো এই BHA দিয়ে আমরা কি করতে পারি, তোমার খাদ্য বা চর্বি জাতীয় যেসব খাদ্য সেগুলোকে কী করতে পারি, সংরক্ষণ করতে পারি। সো এদের যে কৌশলটা সেগুলো আমি একদম শুরুতেই দেখাই দিছি, আশা করি আর তোমরা পারবা, আর নতুন করে দেখাচ্ছি না, ঠিক আছে? এবার আসো, উদ্দীপকের 1 নং এবং 2 নং উপাদানদ্বয়ের খাদ্য সংরক্ষণ কৌশলের তুলনা বিশ্লেষণ করো। 1 নং উপাদান হচ্ছে ভিনেগার, আর 2 নং উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করছি, একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের যে প্রসিডিউর সেটাকে বলা হয় পিকলিং পদ্ধতি, ঠিক আছে? যে পদ্ধতিতে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় পিকলিং, ঠিক আছে? যে পদ্ধতিতে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করা হয় তাকে বলা হয় পিকলিং। আমরা পিকলিং পদ্ধতিতে আমরা তেল দিয়েও কি করতে পারি, তেল দিয়েও খাবার সংরক্ষণ করতে পারি। পিকলিং পদ্ধতিতে কি, তেল দিয়েও খাবার সংরক্ষণ করতে পারি। আর সোডিয়াম ক্লোরাইড কি, কোন পদ্ধতি বলতো, কিউরিং, তাই না? কিউরিং। দেখো, এটা মেবি ঘ নাম্বারেই আসছে। তাহলে এখানে যেহেতু 2টা প্রসিডিউর আছে, সেই হিসেবে তোমরা এটা দাগাবা অবশ্যই, সেক্ষেত্রে নাম্বারটা পাবা। বাট যদি শুধু সোডিয়াম ক্লোরাইডের আসে সেক্ষেত্রে একটু না দাগানোর চেষ্টা করবা, সেক্ষেত্রে আনসারটা একটু ছোট হয়ে যায়, কোনো বিক্রিয়াও এখানে দেওয়া যায় না, যার কারণে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়, তাই ওখানে নাম্বার সহজে আসে না। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের কিউরিং পদ্ধতিটা সেটা একটু ব্যাখ্যা করবা, এবং পাশাপাশি ভিনেগার কিভাবে কাজ করে সেটা একটু ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? বাস, তোমার কাজ শেষ। ভিনেগারের যে কৌশলটা সেটা ব্যাখ্যা করে দিবা, কাজ শেষ। তাহলে এটাও আমরা পারবো। এই সেম প্রশ্ন বারবার আসতেছে, ঠিক আছে? কিন্তু একটু ঘুরাই পেঁচায় আসে, কিভাবে ঘুরাই পেঁচায় আসে সেটাই জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গ নাম্বার, আখের রস থেকে সি যৌগের উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, এখানে আখের রস দেওয়া নাই, তবে এখানে সি যৌগ কি সেটা অবশ্যই তোমরা বুঝে যাচ্ছ। কিভাবে বুঝবা, দেখো, এখানে আমাদের সুক্রোজ আছে, তাই না? সুক্রোজ, সেটা ইনভার্টেজের মাধ্যমে কি, ইনভার্ট চিনিতে রূপান্তরিত হচ্ছে, আবার জাইমেস এনজাইমের মাধ্যমে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড না করলেও চলে, বাট অ্যাড করে দেই, তাহলে তোমাদের হচ্ছে একটু মনে রাখতে সুবিধা হবে। আমাদের যে ইথানলটা, এই ইথানলের সাথে কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়, এটা একটু মনে রাখতে পারো। এটা অ্যাড না করলেও আহামরি সমস্যা হবে না, বাট একটু মনে রাখলে তোমাদের হচ্ছে মনে রাখতে সুবিধা হবে, এবং তোমাদের যে আনসারটা সেটা একটু গঠনমূলক হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, দেখো এই যে এখানে এটা কি, এই হচ্ছে আমাদের গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ, তাই না? গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ। আর বিটা কি, বিটা হচ্ছে ইথানল, CH3CH2OH। আর সিটা কি, সিটা হচ্ছে ওই যে অ্যাসিডোব্যাক্টরের মাধ্যমে যখন জারিত করবা কি, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, তাই না? CH3
বাস। তাহলে এটার যে প্রক্রিয়াটা আখের রস থেকে কীভাবে বের করবা, ওই যে H2SO4 দিয়ে আরও কী কী দিয়ে যেগুলো আমি পড়াইছি ওই প্রসিডিউরটা অ্যাড করে দিবা, কাজ শেষ। ঠিক আছে, তুমি যদি ওগুলো নাও এখন শুধু যদি বিক্রিয়া 3টাও অ্যাড করে দাও ফুল মার্ক পাবা। আচ্ছা, এরপর খেজুরের রস থেকে খাদ্য সংরক্ষক, এটাও আশা করি তোমরা পারবা, এটা আর নতুন করে দেখানোর কিছু নাই। এরপর দেখো আখের রস থেকে খাদ্য সংরক্ষক, এটাও পারবা। সি উৎপাদন, সি কোনটা, এই যে খাদ্য সংরক্ষক, পারবা। এগুলো আহামরি কিছু নাই। এখানে আসো, একটু ঘুরাই দিছে জিনিসটা, এখানে আগু দিয়ে দিছে। ঠিক আছে, এখানে কি দিয়ে দিছে, এই যে এগুলো হচ্ছে আগু, এগুলো হচ্ছে কি আগু। আগু থেকে দেখো, আগু থেকে ডায়াস্টেস এনজাইম। আচ্ছা, এই জিনিসটা একটু দেখাই। আগু থেকে ডায়াস্টেস এনজাইমের মাধ্যমে যখন তুমি আদ্র বিশ্লেষণ করবা, ডায়াস্টেস এনজাইমের মাধ্যমে যখন আগুকে ভাঙবা, তখন তোমরা পাবা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ পাবা। ঠিক আছে, আর আগুতে কি থাকে, আগুতে থাকে হচ্ছে স্টার্চ। তাহলে স্টার্চকে যখন ডায়াস্টেস এনজাইমের মাধ্যমে, এখানে স্টার্চও দিয়ে দিতে পারে প্রশ্নে, তাহলে ডায়াস্টেস এনজাইমের মাধ্যমে যখন ভাঙবা পাবা হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, আচ্ছা, এখানে আগু দিছে, আগু নাও দিতে পারে, এ দিতে পারে, এ দিয়ে বলতে পারে যে ডায়াস্টেস এনজাইম বি, এরকমও বলতে পারে। তাহলে ডায়াস্টেস এনজাইম দিয়ে সুক্রোজ পাবা। আর সুক্রোজ থেকে ভিনেগার তৈরির যে প্রক্রিয়া সেটা তো তোমরা জানোই। সুক্রোজ থেকে ভিনেগার কীভাবে প্রস্তুত করতে হয় সেটা তো তোমরা জানোই। তাহলে ডিতে গিয়ে আমরা ভিনেগার পাবো, তাই না? তাহলে 1 নং অংশের বিক্রিয়ার ধাপগুলো সমীকরণ সহ বর্ণনা করো। ঠিক আছে, জাস্ট এখানে বিক্রিয়াগুলো কি একটার পর একটা বর্ণনা করে দিবা, তাহলে হয়ে যাবে। আশা করি পারবা, একদম সিম্পল। এটা কি, এ হচ্ছে সুক্রোজ, এটাই আমাদের এ। বাকি বি সি ডি উৎপাদন করার প্রসিডিউর তো এই আগের গুলাই। ঠিক আছে, সো এগুলো একদম সহজ। এরপর প্রথম পাত্রের নমুনা থেকে ভিনেগার প্রস্তুতির পদ্ধতি সংশ্লিষ্ট বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। প্রথম পাত্রতে কি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, এটা অলরেডি আমাদের ডান, তাই না? এটা অলরেডি আমাদের ডান, এগুলো আর বগার অপেক্ষা রাখে না, এগুলো এমনিতেই পারবা তোমরা। এরপর জেড হতে ডি যৌগের প্রস্তুতি সমীকরণ সহ লেখো। আচ্ছা, ডিটা কি, ডিটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড বলা হচ্ছে। আচ্ছা, ডাইস্যাকারাইড বলা হচ্ছে, ডিকে বলা হচ্ছে, সরি এক্সকে বলা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এক্স কোথায় এখানে? আচ্ছা, এক্স দেওয়া নাই এখানে, এটা এক্স হবে না, এটা হবে জেড। ওকে, এটা হবে জেডটাকে বলা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ঠিক আছে, আমাদের সুক্রোজ যেটা, সেটাকে কি বলা হয়, ডাইস্যাকারাইড বলা হয়। ঠিক আছে, ডাইস্যাকারাইড। আর আমাদের গ্লুকোজ ফ্রুক্টোজ যেটা, সেটাকে আমরা বলি কি, মনোস্যাকারাইড। ঠিক আছে, মনোস্যাকারাইড। এগুলো কেন বলতেছি, এগুলো দিয়ে অনেক সময় প্রশ্ন আসতে পারে, তোমরা না বুঝতে পারো সেজন্য বলতেছি। স্যাকারাইড সেটা কি, গ্লুকোজ ফ্রুক্টোজ। আর এটা কি, এটা হচ্ছে ডাইস্যাকারাইড। ওকে, এরপর এ থেকে ডি প্রস্তুতির রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। একদম সহজ, পারবা এগুলা। এরপর উদ্দীপকের বিক্রিয়াগুলো পূর্ণন করো। এই যে জাইমেস ফরমেন্টেশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, ফরমেন্টেশন কথাটা তোমাদের হয়তো বলি নাই। তোমাদের এই যে আমাদের যে ইয়েটা, ইনভার্ট চিনি C6H12O6, এইটা যখন তোমার জাইমেস এনজাইম দ্বারা ইস্ট দেওয়ার পর, তোমার ওই চিনি দ্রবণটাতে ইস্ট দেওয়ার পর সেটাকে 6 থেকে 10 দিন রেখে দেওয়া হয়। ঠিক আছে, 6 থেকে 10 দিন রেখে দেওয়া হয়। এই 6 থেকে 10 দিন ধরে যে প্রক্রিয়াটা, সেটাকে বলি হচ্ছে গাজন। কি বলি বলতো, গাজন বা ফরমেন্টেশন বা গাজন। ঠিক আছে, সো এই জন্য এটাকে বলা হচ্ছে ফরমেন্টেশন। ঠিক আছে, সো ফরমেন্টেশন বা গাজন পদ্ধতিতে কি হয়, তোমার যেই ইনভার্ট চিনিটা সেটা ভেঙে গিয়ে গ্লুকোজ ইথানল উৎপন্ন করে। ঠিক আছে, ইথানল। আশা করি বাকিটা পারবা। এরপর জেড প্রস্তুতি সমীকরণ একদম সহজ। জেডটা কি, ভিনেগার, এটাও ডান, এটা আমরা পারবো। এরপর 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিডের, আচ্ছা এই সুন্দর একটা কথা লিখছে, বলতেছে 2 কার্বন বিশিষ্ট। কার্বন কয়টা? কার্বন হচ্ছে 2টা।
এরপর বলা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে কি? কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে এইটা, আর মনো মানে কি? মনো মানে একটা অ্যাসিড মূলক থাকবে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিড যেটা, সেটা কয় কার্বন? 2 কার্বন বিশিষ্ট। তাহলে এর আগে কি লাগবে? এর আগে লিখবে আরেকটা কার্বন CH3। এখন কয় কার্বন হয়েছে? 1 কার্বন 2 কার্বন। তাহলে এটাকেই আমরা বলতেছি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই 2 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিডের 6 to 10% যৌগীয় দ্রবণ। এই জিনিসটা কি আমরা কেউ জানি না। ইথানয়িক অ্যাসিডের 6 to 10% যৌগীয় দ্রবণ কী জিনিস সেটা আমরা কেউই জানি না, কোনো দিন শুনি নাই। এটা আবার কোনখান থেকে? আকাশ থেকে দিল, ঠিক আছে। সো আশা করি জিনিসটা তোমরা পারবা। তাহলে কিউ হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? একটু আগেই বললাম, C12H22O11 স্টার্চ। তাহলে কিউ থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুতি। আশা করি জিনিসটা তোমরা ইজিলি পারবা। আচ্ছা, এরপরে এখানে আবার ব্যাখ্যাটাও হয়তো চলে আসছে, কেন জানি না। আচ্ছা, যাই হোক। তো দেখো, এটা তো আমরা সলভ করছি অলরেডি, এটা করে ফেলছি। এরপর দেখো বলা হচ্ছে বিক্রিয়ায় 6 থেকে 10% যৌগীয় দ্রবণ খাদ্য সংরক্ষণে যথোপযুক্ত হবে কিনা। তাহলে তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে কৌশলটা বর্ণনা করে দিবা, তোমার কাজ শেষ। কৌশলটা বর্ণনা করে দিবা, তোমার কাজ শেষ। এখানে বিক্রিয়াটা অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে, বিক্রিয়াটা অলরেডি দিয়ে দিছে। আর এটা যে তোমার ভিনেগার, সেটা অলরেডি বুঝতে পারতেছো তোমরা। 0.5 মোলার দ্রবণ দেওয়া আছে, 0.5। ওকে ওকে, ঠিক আছে, আশা করি তোমরা পারবা। ভিনেগারের যে কৌশলটা সেটা ব্যাখ্যা করে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে 2 নং নমুনার খাদ্য সংরক্ষণ কৌশল বিশ্লেষণ করো। তাহলে 2 নং নমুনা ভিনেগার, এটা আমরা পারি না, তাই না? এটা আমরা পারি না, তাই না? এরপর বলা হচ্ছে খাদ্য সংরক্ষক হিসেবে উদ্দীপকের এ ও বি যৌগের পাত্রের দ্রবণ। তাহলে এই যৌগটা হচ্ছে ভিনেগার, বি যৌগটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটাও আমাদের ডান, অনেক আগে ডান, ঠিক আছে। আচ্ছা, এরপর উদ্দীপকে এক্স, দেখো জৈব ফ্যাটি অ্যাসিডের দ্বিতীয় সমগোত্রক। দেখো প্রশ্নটা কীভাবে আসতেছে সুন্দর করে। জৈব ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে কোনটা? এটা না। জৈব অ্যাসিড কোনটা? এটা না। ফ্যাটি অ্যাসিড তো এটাকেই বলা হয়। তাহলে এই ফ্যাটি অ্যাসিডের দ্বিতীয় সমগোত্রক মানে কার্বন কয়টা থাকবে? 2টা থাকবে, ঠিক আছে। দ্বিতীয় সমগোত্রক কার্বন থাকবে 2টা, ঠিক আছে। তাহলে এটাকেই বলা হয় জৈব ফ্যাটি অ্যাসিডের দ্বিতীয় সমগোত্রক। তাহলে এটা কি? এটা নিশ্চয়ই ভিনেগার। এটা নিশ্চয়ই কি? ভিনেগার। আশা করি এই জিনিসটা তোমরা পারবা। আচ্ছা, এখানে কি বলছে? সংরক্ষণের ভূমিকা, মানে এখানে কৌশলটা বলছে, তাই না? কৌশলটা। এরপর বলতেছে খাদ্য দ্রব্য সংরক্ষণে ডি যৌগের কৌশল বর্ণনা করো। ডি যৌগটা কি? এই যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ডি আসতেছে, ডেফিনেটলি এটা ভিনেগার। এখানে জাইলাম লেখা আছে, জাইলাম না হয়ে এটা হবে তোমার, এটা হবে কি বলতো? এটা হবে আমাদের জাইমেস। এটা হয়তো টাইপিং একটু ভুল হয়েছে, এটা হবে জাইমেস। আর এখানে মল্টেস লেখা আছে, এটা মল্টেস হবে না, এটা হবে ইনভার্টেস। সেম প্রশ্ন, খাদ্য সংরক্ষণে ডি যৌগের কৌশল। তাহলে এখানে ভিনেগারের যে কৌশলটা সেটা জানতে চাওয়া হয়েছে, সেটা তোমরা ইজিলি পারবা। বলা হচ্ছে শতাব্দী ধরে গৃহিণীদের মাঝে একটি অম্লীয় দ্রবণ, আমরা অলরেডি বুঝে গেছি এটা ভিনেগার বলা হচ্ছে। তবুও পরি, জনপ্রিয় খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই খাদ্য সংরক্ষকটি ইক্ষুরস প্লাসিয়ান, আরেকটা নতুন জিনিস পাইলাম, প্লাসিয়ান অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, এটা থেকেও তৈরি করা যায়, তাহলে প্রস্তুত করা যেতে পারে। সো আমরা অলরেডি বুঝে গেছি এটা ভিনেগার, ইক্ষুরস বা আখের রস বলে দিছে। তাহলে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে খাদ্য সংরক্ষণের কৌশল জানতে চাওয়া হয়েছে। তো আশা করি এই জিনিসটা তোমরা পারবা। খাদ্যদ্রব্য সংরক্ষণে জেড গুরুত্বপূর্ণ। জেড হচ্ছে 6% দেওয়া আছে, এটা আমরা অলরেডি বুঝে গেছি কি জিনিস। এটা আমরা পারি না, তাই না? পারি না, এটা আমরা কি পারি না, কোনোদিন দেখি নাই, তাই না? কোনোদিন দেখিনি তোমায়, এগুলো আমরা পারি না, তাই না? এগুলো আমরা পারি না। দেখো একই প্রশ্ন বারবার বলা হচ্ছে পাত্র 2 দ্রবণের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশল। পাত্র 2 কি বলা হচ্ছে? ওই যে সেম কথা আবারও বলা আছে, CH3COOH, সেম কথা আবারও বলা আছে। এরপর এর খাদ্য সংরক্ষণ কৌশল, এটা কি? এই যে 6 থেকে 10% দেওয়া আছে,
তাহলে এটাও আমরা পারি না, তাই না? উদ্দীপকে ই যৌগ কি? এই যে মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টার, বুঝে গেছি আমরা কি, তাই না? বুঝে গেছি আমরা কি, বুঝে গেছি আমরা কি। তাহলে এ থেকে ইনভার্টেজ দিছো, এটা কি? তাহলে এটা হবে সুক্রোজ, তাই না? ইনভার্ট চিনি রূপান্তরিত করবে। এই যে একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। আশা করি এই জিনিসগুলো পারবা। সো মোটামুটি আমাদের সৃজনশীল শেষ। এখানে কিছু জ্ঞানমূলক গ্রন্থাবন দেওয়া আছে, এগুলো তোমরা বইয়ের হেল্প নিয়ে একটু ইজিলি পড়ে নিবা। আসলে প্রশ্ন এগুলো থেকেই আসবে। ভিনেগার কি? একদম সহজ, এটাই আসে বারবার। তো এই জিনিসগুলো পড়বা, একসাথে দেওয়া আছে, এগুলো সাজেশন আকারে বই থেকে একটু পড়ে নিবা, কাজ শেষ। এই যে খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন। এই এখন আসো তাহলে আমরা এমসিকিউটা পড়বো। আচ্ছা, আমরা প্রথমে একটা প্রশ্ন হয়তো বা স্কিপ করছিলাম, ওই প্রশ্নটা জাস্ট একটু বুঝাই দেই। দেখো এখানে বলতেছে কি, খাদ্য সংরক্ষণে সি এর ব্যবহার। তাহলে সিটা কি? সরিষা বীজ থেকে তেল উৎপন্ন হইতেছে, তাহলে সিটা হচ্ছে তেল। তেলটা কিভাবে খাদ্য সংরক্ষণ করে সেটা একটু তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে, তেল হচ্ছে তোমার যে তোমার বাইরের যে আর্দ্র পরিবেশ, বাইরের আর্দ্র পরিবেশ থেকে খাদ্যকে রক্ষা করে, ঠিক আছে? আর্দ্র পরিবেশ থেকে খাদ্যকে কী করে? রক্ষা করে, ঠিক আছে? আর্দ্র পরিবেশ থেকে খাদ্যকে রক্ষা করে। আর এভাবে যেহেতু খাবারে কোনো আর্দ্র পরিবেশ নাই, তাই ওখানে ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে না। এভাবে কি তোমার তেলটা কি করে? তোমার খাবারটাকে সংরক্ষণ করে। সো এগুলো যদি প্রশ্নে আসে, পারতপক্ষে না দেওয়ার ট্রাই করবা, কারণ এগুলোতে কোনো বিক্রিয়া নাই, নাম্বার পাওয়াটা একটু কঠিন। সো এই পদ্ধতির নাম কি? পিকলিং। আমি আগেও বলছি, ভিনেগার এবং তেল এদের মাধ্যমে যে খাদ্য সংরক্ষণ, সেটাকে বলা হয় কি? পিকলিং। ওকে, সো মোটামুটি আমাদের সৃজনশীল শেষ। এখন কয়েকটা এমসিকিউ আছে, এমসিকিউ সলভ করে আমরা আমাদের ছুটি, আমরা বাসায় চলে যাব। দেখো, কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ? এই যে সুন্দর করে চলে আসছে, অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে। খাদ্যকে সংরক্ষণ করে আমাদের তেল, তাই না? তেল অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে। এরপর কোনটি অ্যান্টি অক্সিডেন্ট? এই যে আমরা অলরেডি পড়ে ফেলছি, বিটা ক্যারোটিন আমাদের অ্যান্টি অক্সিডেন্ট, তাই না? বিটা ক্যারোটিন। এরপর কোনটি উত্তম খাদ্য সংরক্ষক? এটা আমরা পারি না, পারবো না, এটা কি আমরা পারি না, তাই না? আমাদের ভিনেগার হচ্ছে কি? উত্তম খাদ্য সংরক্ষক। ওকে, ভিনেগারটা কি? আমাদের উত্তম খাদ্য সংরক্ষক। আচ্ছা, এরপর তেল ও চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? বিএইচএ, ঠিক আছে? বিএইচএ এটা আমরা জানি। ওকে, বিএইচএ কি? একটা অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে? একটা অ্যান্টি অক্সিডেন্ট। আর এখানে ইটিটিএ যেটা দেখতেছো না, এটাও খাদ্য সংরক্ষণ করে। এটা হচ্ছে কিলেট যৌগ গঠনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে, এটা একটু মনে রাখবা। কিলেট যৌগ, বেশি ডিটেলস জানার দরকার নেই, যতটুকু পড়াচ্ছি ততটুকুই পড়ো। কিলেট যৌগ গঠনের মাধ্যমে, ঠিক আছে, খাদ্য সংরক্ষণ করে। যেহেতু কিলেট যৌগ গঠনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে, তাই একে বলা হয় কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট। ভাইয়া কিলেট যৌগ কি? আপাতত জানার দরকার নাই, ঠিক আছে? আপাতত জানার দরকার নাই, বেশি জানলে পরীক্ষায় মারা খেয়ে আসতে হবে। তাহলে দেখো, তেল চর্বি জাতীয় খাদ্য কোনটা সংরক্ষণ করে? বিএইচএ। আর ইডিটিএ কি? ইডিটিএ হচ্ছে কিলেট যৌগ গঠনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে, তাই ইডিটিএকে বলা হয় কিলেটিং এজেন্ট। আপাতত এতটুকু জানো। গুবারু লবণের সংকেত কি? সংকেত হচ্ছে Na2SO4 10H2O, দুইটা কি? আচ্ছা, এটা SO3, তাহলে এটা না, আনসার হবে এটা। মাথায় রাখবা, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, তাহলে সোডিয়াম সালফেট, তার সাথে কি? 10 অণু পানি। মাথায় রাখবা এই জিনিসগুলো। এরপর নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে খাদ্যের পচন ঘটে এবং দুর্গন্ধযুক্ত হয়? এটা মনে রাখবা হচ্ছে হাইড্রোলাইসিস। লাইসিস মানে কি? তোমরা নিশ্চয়ই জানো, ভেঙে যাওয়া। তাহলে খাবারের যেই তোমার কোষ প্রাচীর, সেটা কি হবে? পানির উপস্থিতিতে ভেঙে যাবে, এটাকে বলতেছি খাদ্য হাইড্রোলাইসিস। তো ভেঙে যদি যায় তাহলে কি হবে? কোষ প্রাচীর ভেঙে গেলে খাবারটা পচে যাবে। তাহলে এটাই বলা হচ্ছে যে নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে খাদ্যের পচন ঘটে এবং দুর্গন্ধযুক্ত হয়? তাহলে আনসার হচ্ছে হাইড্রোলাইসিস। কোনটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট? এটা একটু মনে রাখবা, টোকোফেরল, ঠিক আছে?
টকোফেরল। BHA আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, তবে সেটা প্রাকৃতিক না, ঠিক আছে? তাহলে টকোফেরল হচ্ছে আমাদের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এরপর EDTA কীভাবে খাদ্য সংরক্ষণ করে, ওই যে বললাম কিলেট যৌগ গঠনের মাধ্যমে, তাই একে কি বলা হয়? কিলেটিং এজেন্ট বলা হয়। এরপর নিচের কোন উপাদান খাদ্য সংরক্ষণকে কিউরিং বলে? লবণ দিয়ে। লবণ দিয়ে কিউরিং করা হয়, এটা আমরা পড়ছি অলরেডি, অনেকবার পড়ে ফেলছি। কোনটি কোটায় খাদ্য সংরক্ষণে চিনি? আচ্ছা, এটা তোমাদের আসার সম্ভাবনা খুবই কম, কারণ কোটাজাতকরণ তোমাদের সিলেবাসে নাই, তবু এটা মনে রাখো। চিনির দ্রবণ ব্যবহার করা হয় হচ্ছে 30 থেকে 40%। চিনির দ্রবণ ব্যবহার করা হয় কত? 30 থেকে 40%। এরপর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহার করা হয়? 1% সরবিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে গার্লফ্রেন্ডকে 1% সরবিক অ্যাসিড গিফট করবা, ওকে? গার্লফ্রেন্ডকে কী করবা? 1% সরবিক অ্যাসিডটা গিফট করবা। তাহলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ক্যান্সার প্রতিরোধে কোন প্রিজারভেটিভ ব্যবহৃত হয়? 1% সরবিক অ্যাসিড। এরপর মাছ মাংস সংরক্ষক কোনটি? মাছ মাংস সংরক্ষক কোনটি? মাছ মাংস সংরক্ষক হচ্ছে আমাদের সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে? এটা আসার সম্ভাবনা একটু কম, এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা কম, তবু একটু পরে রাখতে পারো। ভিনেগার কী রূপে খাদ্য সংরক্ষণ করে? এই যে প্রোটন দানের মাধ্যমে, অথবা যদি অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে থাকে, সেটাও আনসার হবে। আপাতত এখানে যেহেতু ওইটা নাই, তাহলে এটা আনসার। ভিনেগারের বৈশিষ্ট্য কী? ভিনেগারের বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে। অবশ্যই ব্যাকটেরিয়াকে কি? ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সে তৈরি করে। এরপর পিকলিং, অবশ্যই পিকলিং, তাই না? আমরা দেখছি ভিনেগার কি পিকলিং পদ্ধতিতে করে। আর তেল চর্বির সাথে ভিনেগারের সম্পর্ক নাই। তেল চর্বির সাথে কার সম্পর্ক? অ্যান্টিঅক্সিডেন্টের সম্পর্ক। তাহলে এখানে আমার আনসার হচ্ছে 1 ও 2। ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? এটা আমরা পড়ছি, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। আমাদের আনসার কি? 1 ও 2। 1 ও 2। আচ্ছা, নিচের কোনটি ভিনেগার? এটা আমরা জানি না, এটা আমরা জানি না, এটা আমরা জানি না, এটা আমরা কি জানি না। এরপর মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল বিদ্যমান থাকে? এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে 10%। এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? 10%। কুইক ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা তোমাদের HW, এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা। ভিনেগারে পানির পরিমাণ কত? ভিনেগারে পানির পরিমাণ হচ্ছে, এই যে সুন্দর একটা প্রশ্ন, 90 থেকে 95%। এটা আমি প্রশ্ন যখন পড়াইছি, মানে বেসিক যখন পড়াইছি, তখন বুঝাই ফেলছি, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট, এটা অনেকে বুঝে না। এরপর ভিনেগার খাদ্য সংরক্ষণ কৌশল কি? সে হচ্ছে তোমার খাদ্যের pH মান কমায়, এটা আমরা জানি, অ্যাসিডিক করে দেয়, ঠিক আছে? খাদ্যের পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখে, এটা আমরা কোথাও পাই নাই। জারণ ক্রিয়া রোধ করে, এটাও আমরা পাইছি, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হবে 1 ও 2। তো মোটামুটি শেষ এখানেই। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, আশা করি তোমরা এই জিনিসগুলো পারবা। একদম সহজ একটা অধ্যায়, এই অধ্যায় মিস দিও না। অন্ততপক্ষে এই ভিডিওটা অন্ততপক্ষে দেখা যায়ও, তোমার বই খোঁজারও দরকার নেই, অন্ততপক্ষে একটু দেখে যাও, ঠিক আছে? তাহলে তুমি একটা সৃজনশীল কমন পাবা, 2টা থেকে 3টা, বা অন্ততপক্ষে একটা 2টা থেকে 3টা MCQ কমন আসে, 2টা থেকে 3টা MCQ এখান থেকে কমন পাবা, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের যে ফাইনাল শর্ট ক্লাস সবই শেষ, ঠিক আছে? ফার্স্ট পেপারের ফাইনাল শর্ট ক্লাস আজকের মাধ্যমে শেষ। ফার্স্ট পেপারের গুণগত রসায়ন আমি তোমাদের করাইছি, তারপর তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম আমি তোমাদেরকে করাইছি, রাসায়নিক পরিবর্তন আমি তোমাদেরকে করাইছি, এবং আজকে হচ্ছে শেষ ক্লাস কর্মমুখী রসায়নের মাধ্যমে আমরা আমাদের ফার্স্ট পেপার ইতি টানলাম, ওকে? সো সবগুলো ক্লাস একদম অসাধারণ হয়েছে। সো তোমরা সবাই দেখবা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? অন্ততপক্ষে ক্লাসগুলো দেখে অন্ততপক্ষে যাইও, তোমাদের অনেক মিসকনসেপশন কী হবে? ক্লিয়ার হবে, এবং অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? সো নতুন নতুন প্রশ্ন সম্পর্কে তোমরা ধারণা পাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।